আমরা গত দিন বা তার আগের দিন আমি ভুলে গেছি সৈয়দ রিজওয়ানা হাসান একটা ব্রিফিং করছিলেন, সেখানে তিনি তাদের চলাফেরার কষ্টের কথা বলছেন। তারা অফিস থেকে যমুনায় মিটিং করতে আসবেন, লোকজন বসে আছে, রাস্তায় সমস্যা হচ্ছে। আপনি রাইটলি বলছেন বিএনপি মাত্রই নামলো, অথচ এই দেশে 5 জন 10 জনও রাস্তায় নেমে যাচ্ছিল, নেমে রাস্তা বন্ধ করে দিচ্ছিল। এবং আমরা দীর্ঘদিন থেকে, আমি অন্তত একটা কথা বলে গেছি, খুবই অজনপ্রিয় হয়েছে, তারপরও বলেছি, যেটা সরকার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর। আমরা সংবিধানে আমাদের যে 3টা বিভাগ আছে, আমাদের এই বিভাগটাকে আমরা শাসন বিভাগ বলি, এবং সরকার একটা কোয়ার্সিভ ফোর্স অ্যাপ্লাই করার প্রতিষ্ঠান। আমরা হাসিনার বল প্রয়োগকে ঘৃণা করি, ইউনূসের বল প্রয়োগকে ঘৃণা করবো কিনা ডিপেন্ড করবে উনি কীভাবে বল প্রয়োগ করছেন। শেখ হাসিনার বল প্রয়োগকে কেন ঘৃণা করি? কারণ তিনি মানে একেবারে ইললিগালি এবং আনএথিক্যালি বল প্রয়োগ করেছেন, এবং আরও কাজ যেটা করেছেন ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করেছেন। আমার এখানে এইটুকু দরকার, আমি 10 বল প্রয়োগ করা দরকার, আমি 100 বল প্রয়োগ করেছি, আমি পিটিয়েছি, গুলি করে ফেলেছি, মেরে ফেলেছি। ডক্টর ইউনূস যদি লেজিটিমেটলি বল প্রয়োগ করতেন শুরু থেকে, এই ঘটনাগুলো ঘটতো না। তো এগুলো প্রত্যেকটা তাদের ব্যর্থতা এসে এখন জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন। নাহিদ ইসলামের 3টি বিষয় আমি যতটুকু বুঝতে পারলাম, সেটা হচ্ছে জুলাইয়ের মধ্যে জুলাই তারা হচ্ছে প্রক্লেমটা চাচ্ছে, সেই সাথে জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রত্যাশা করছে, এবং 2 উপদেষ্টার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এনসিপির কোনো সম্পর্ক নেই। আপনি এর বাইরে আর কি দেখলেন? তার আগে একটা বাইরের ব্যাপার আছে, মানে আমি এনসিপির নাহিদ ইসলাম হয়ে একবার প্রফেসর ইউনূসের সাথে দেখা করা যায়, যখন বিএনপি এবং জামায়াত দেখা করতে চেয়েও 4 দিন ধরে দেখা করতে পারেনি, তখন একজন নাহিদ ইসলাম অবারিত সুযোগ পেয়ে যান, ভেতরে এসে উনি ডিক্লেয়ার করেন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন। আমরা তো প্রথম এই তথ্যটা জানলাম নাহিদ ইসলামের কাছ থেকে, ভাগ্যিস উনি গিয়েছিলেন, না হলে তো আমরা জানতেই পারতাম না। তারপরে এটা আস্তে আস্তে আসতে শুরু করলো, কারণ প্রথম দিকে এটা গুজবের মতো ছিল। তারপর আজকে তারা পার্টি হিসাবে গেলেন। অনেক প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আজকে তুলতে হবে। একটা অনিবন্ধিত দল, এই পার্টিটা কেন সিলেক্টেড হয়েছে? ওনারা মিলে ডক্টর ইউনূসকে চাকরি দিয়েছেন তাই? আমি ব্যক্তিগতভাবে মনে করি এনাদের একজনও নির্বাচনে জিতবেন না তাদের মার্কায় নির্বাচন করলে, এবং অনেক পরিচিত যারা আছেন, যারা এক একটা ফেসবুক স্ট্যাটাসে 1.5-2 লক্ষ রিয়াকশন পান, তারা জামানত হারাবেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তারপর আমি আসলে ওদেরকে গুরুত্ব দিতে চাই, কারণ এই যে যাদেরকে আমরা দেখি, যাদেরকে দেখলাম, তারা এই মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, এটাকে সম্মান করি। কিন্তু তাদের এই জায়গাটা না বোঝা দরকার আছে, এবং সরকারেরও বোঝা দরকার আছে। আমি একটু স্মরণ করব, ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ব্রিটেনে, সেখানে তিনি এই দলের প্রতি তার বায়াস আছে সেটা প্রকাশ করেছেন। এটা এখনো ক্রমাগত উনি করে যাচ্ছেন। উনি কি বলেছেন আমার একদম মুখস্থ আছে, সিন্স আই টোল্ড ইট রিপিটেডলি। উনি বলছেন ছাত্রদের একটা দল করা দরকার, তারা রক্ত দিয়ে যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে। মানে রক্ত শুধু এই যেসব ছাত্র কথাটাও কিন্তু খুবই মনোলিথিক না। ছাত্রদের মধ্যে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, প্রত্যেকে তার তার জায়গায় ফেরত চলে গেছে, এবং কোন রকম কোনো দল করেনি। আরও আমি খুবই গুরুত্ব দিয়ে বলতে চাই, এই আলোচনাগুলো হবে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস, যখন এনারা কেউ আর পাওয়া যাচ্ছিল না, সেরকম তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। ওই সব বাদ দিয়ে এই ছাত্ররা, আচ্ছা উনি বলছেন, তারপর বলছেন যদি তারা সেটা না করেন তাহলে পুরনো বন্দোবস্তের যে লোকজন আছে তারা এসে এই সব কিছু, এই অর্জনকে ধ্বংস করবে। স্পষ্টতই তিনি অপরাপর রাজনৈতিক দলকে ভিলেইন বানিয়েছেন, এবং এদেরকেই নাকি রক্ষা করতে হবে, তারা যা করেছেন আর কেউ রক্ষা করতে পারবে না। সো ওনার স্পষ্ট বায়াস আছে, এই চেয়ারে বসে উনি এটা করতে পারেন না, ভেতরেও যদি থাকে হি ক্যান নট এক্সপোজ দ্যাট। উনি এখন আবারও করলেন। কিন্তু সুতরাং আমরা এনসিপির এই যে গণতন্ত্র তো সংখ্যার শক্তি, কিছু বলার নেই আসলে, এটা এরকমই, এটা নিয়ে কেউ সমালোচনা করতে পারেন। ওই যে সক্রেটিস ডেমোক্রেসি পছন্দ করতেন না, কারণ এটা সংখ্যার শক্তি, সংখ্যার ভেতরে মাথায় কি আছে যেহেতু নাই, তো কেউ সক্রেটিস হয়ে বলতেই পারে ভাই খালি সংখ্যা হইতে হবে কেন, আমি তো অনেক বিরাট কিছু, আমার বিরাট বুদ্ধি আছে। কিন্তু গণতন্ত্র সংখ্যার শক্তি, আমরা খেয়াল করছি তারা ট্রিটেড হচ্ছে, এবং আমি এটাকে আশঙ্কাজনক মনে করি যে শেষ পর্যন্ত সরকার রেদা তাদের বক্তব্যগুলোই বেশি নেবে। এটা কিন্তু অ্যালার্মিং জায়গা। এখানে ওনারা যা যা বলেছেন সেগুলো সরকার করবে, আর সরকারের এনসিপিকে আমি আসলে আলাদা করি না, দুইতন্ত বটেই, পুরো সরকার শুদ্ধ তাদের আসলে। ফলে যেটা দাঁড়ালো জানুয়ারি থেকে জুন, এটা একটা রেটরিক। প্রধান উপদেষ্টা বলেন, কয়দিন পর প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে ওনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন তখন কিন্তু আমি আলাপ করেছি, ধরুন একটা
প্রধান উপদেষ্টার কথা মতো একটা শিডিউল দিয়ে দেওয়া হলো, তারা এসে বললেন আমাদের যথেষ্ট সংস্কার হয় নাই, আমাদের যথেষ্ট বিচার হয় নাই, এবং জনাব নাহিদ অলরেডি বলে রেখেছেন প্রশাসন এবং পুলিশ নাকি সব বিএনপির লোকজন। তো তাদের সরকার প্রধান ডক্টর ইউনূস তারা কেন বলছেন না এগুলো এরকম থাকবে কেন? সো তারা যদি একটা বাহানা নিয়ে যমুনায় চলে যান, আরো কথা আছে এখানেও। মোর ইকুয়ালের প্রশ্ন আছে, সব ইকুয়াল, সব এনিমাল ইকুয়াল না। হাসরত আব্দুল্লাহ আবার মোর ইকুয়াল, উনি দলবল নিয়ে তো নিষিদ্ধ জায়গায় যেতেই পারেন, ফাইনাল যে নিরাপত্তা বেষ্টনী সেটাও ভাঙতে পারেন। সো ওরকম হবে হাসরত আব্দুল্লাহ নাহিদ ইসলামের নেতৃত্বে ভাঙবেন, শাহবাগে আসবেন। আমি সামনে কিন্তু এই কেওসগুলো দেখতে পাচ্ছি। সুতরাং যে জায়গায় আগে ছিলাম যে উনি বিরক্ত হয়েছেন কেন, বিএনপি কেন রাস্তায় নামছে, এবং সেনাপ্রধান ওনাদের আজকের যে স্টেটমেন্ট সেখানে কিন্তু এখতিয়ারভূত মানে বহির্ভূত বক্তব্য এরকম দুটো শব্দ ছিল। এটা স্পষ্ট ইন্ডিকেশন টু দ্য মিলিটারি চিফ। এটা একটা একাডেমিক ডিবেটের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা এখতিয়ার বহির্ভূত না। ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা টার্ম মূলত কোর্টে ব্যবহার করে। নেসেসিটি ডক্ট্রিনে সংবিধানও ভায়োলেট করা যায়, আর সেখানে একজন সেনাপ্রধান সরকারের অংশ, কিন্তু তিনি যা বলেছেন সেটা বিষয় না। কিন্তু আমরা বুঝতে পারি যে এটাকে সরকার ঠিকভাবে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি, এবং সরকারের মধ্যে একটা অংশ যে নির্বাচন পিছিয়ে দিতে চায়, সেনাপ্রধানের ওই বক্তব্য সেটার ক্ষেত্রে পথে একটা ব্যারিয়ার তৈরি করছে। আর একই সাথে বিএনপি যেহেতু মাঠে নামছে, এবং বিএনপি এটা টু সাম এক্সটেন্ট স্বীকারও করেছে যে এটা শুধুমাত্র মেয়র হওয়ার ব্যাপার না, তারা কিন্তু দুজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি অত্যন্ত বাজে রোল প্লে করেছেন বলে আলাপ আছে সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি করার ক্ষেত্রে, তাদের পদত্যাগ চেয়েছে। এসব কারণে উনি অভিমান করেছেন, এবং অভিমান করে উনি ভেবেছেন সবাই আসবে, ওনার মান ভাঙাবে এবং একটা ব্ল্যাঙ্ক চেক দেবে। সরি, এত টাফ ক্রুশিয়াল একটা টাইমে উনি আছেন, ওনাকে আমরা ব্ল্যাঙ্ক চেক আসলে দেব না। পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই। উনি অনেক পুরস্কার পেতে পারেন, তুষার ভাই যেভাবে বলছিলেন, পেয়েছেনও, কিন্তু উনি দেশের প্রশাসনে বসে অত্যন্ত বাজেভাবে দেশ চালিয়েছেন। সময় থাকলে আমি এটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি। তো সুতরাং ওনাকে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না। উনি অভিমান করুক, আর শেষ পর্যন্ত যদি অভিমান করে আজকে তিনটা বৈঠকে কি আসলে ওনাকে কোনো চেক দেওয়া হলো? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না, কিন্তু উনি ওটা করে যাবেন। কারণ ওনার তুষার ভাই যেটা বলছেন লাস্টে, জনগণকে সাথে নিয়ে যদি এগুলো বাধা দেয়া হয়, মানে অদ্ভুত ব্যাপার। এটা একটা পলিটিক্যাল পার্টির যাদের দল থাকে তারা বলে। এখন ওনার দল আছে কি না, আছে অবশ্য, উনি তো বলেন না, অন্তত আমরা তো জানি, কিন্তু ওই দল ওর চাইলে মাঠে মানুষ নামাতে পারে কিনা আমরা নির্বাচন কমিশনের সামনে দেখেছি। তো আচ্ছা, তো আসলে ব্যাপারটা হচ্ছে এই, মানে না মানলেও, ব্ল্যাঙ্ক চেক না দিলেও উনি ফাইট করবেন, খুবই অ্যাগ্রেসিভ বক্তব্য দিচ্ছেন, সেটা দেখা যাবে।